নমস্কার বন্ধুরা, হিন্দু পঞ্জিকা অনুযায়ী বর্তমানে অধিক জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি চলছে। এই তিথি ভগবান কালভৈরবের আরাধনা ও ধর্মীয় অনুশীলনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। দেশ, রাজ্য ও জনজীবনের নানা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। প্রতিদিনের মতো আজকের শুরুতেও আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা, ব্যবসা পরিচালনার প্রক্রিয়া আরও সহজ করা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে অর্থনীতির বিভিন্ন খাতে সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ এবং উন্নয়নের গতি বজায় রাখার বিষয়েও মতবিনিময় হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী জাতিসংঘের মর্যাদাপূর্ণ ইউএন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার সম্মানে ভূষিত ভারতীয় সেনাবাহিনীর মেজর অভিলাষা বারাককে অভিনন্দন জানান। তিনি বলেন, এই স্বীকৃতি দেশের জন্য গর্বের এবং নারী নেতৃত্ব ও সামরিক ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান সাফল্যের প্রতীক। এছাড়াও সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ী ভারতীয় মহিলা ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং দলগত প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, তাদের এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে। এবার নজর দিচ্ছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যুক্ত আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে অসাধারণ সাফল্য অর্জনকারী ভারতীয় মহিলা ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং দলগত প্রচেষ্টার ফলেই ভারত রেকর্ড ষষ্ঠবারের মতো এই মর্যাদাপূর্ণ শিরোপা জয় করতে সক্ষম হয়েছে। রাষ্ট্রপতি উল্লেখ করেন, এই সাফল্য সমগ্র দেশের জন্য গর্বের এবং ভবিষ্যৎ প্রজন্মের ক্রীড়াবিদদের অনুপ্রেরণা যোগাবে। পাশাপাশি এশিয়া কাপজয়ী ভারতের অনূর্ধ্ব-ঋণাত্মক 18 পুরুষ হকি দল এবং ব্রোঞ্জ পদকজয়ী মহিলা হকি দলকেও তিনি শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক মঞ্চে তরুণ খেলোয়াড়দের এই কৃতিত্ব ভারতের ক্রীড়াক্ষেত্রের উজ্জ্বল ভবিষ্যতের প্রতিফলন। তাদের নিষ্ঠা, প্রতিভা এবং দেশের প্রতি অঙ্গীকার নতুন উচ্চতায় পৌঁছানোর পথ তৈরি করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। দেশের বিভিন্ন প্রান্তের এই তরুণ প্রতিভাদের সাফল্য জাতির আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করেছে। নজর দিচ্ছি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের গুরুত্বপূর্ণ ঘোষণা এবং কার্যকলাপের দিকে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের STF সাম্প্রতিক অভিযানের প্রশংসা করেছেন। কুমড়াখালী, বাসন্তী এবং সন্দেশখালী এলাকায় পরিচালিত একাধিক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী দাবি করেন, এই অস্ত্রগুলি রাজ্যের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। তিনি বলেন, কঠোর পদক্ষেপের মাধ্যমে রাজ্যে শান্তি, নিরাপত্তা এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন কোনো আপস করবে না। নবগঠিত মন্ত্রিসভার দপ্তর বণ্টন এবং প্রশাসনিক কাজের গতি বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন হয়েছে। নতুন মন্ত্রীদের মধ্যে দ্রুত দায়িত্ব বণ্টন করে বিভিন্ন দপ্তরের কাজ শুরু করার উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধি, প্রশাসনিক জটিলতা কমানো এবং উন্নয়নমূলক প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল স্তর পর্যন্ত সরকারি পরিষেবা সহজলভ্য করা এবং প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার বিষয়েও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বর্ষাকালে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করতে আসাম সরকার 35টি জেলার জন্য 16 জন মন্ত্রীকে গার্ডিয়ান মিনিস্টার হিসেবে দায়িত্ব দিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে এই মন্ত্রীরা নিজ নিজ জেলার প্রশাসনিক তদারকি, জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা নিশ্চিত করবেন। পীযূষ হাজারিকা, রনুজ পেগু, সুশান্ত বরগোহাইন, অশোক সিংহল ও বিমল বোরা সহ একাধিক মন্ত্রীকে বিভিন্ন জেলার দায়িত্ব প্রদান করা হয়েছে। বিনোদন জগৎ এবং সেলিব্রিটিদের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে এবার নজর দিচ্ছি। বলিউডের নারী অভিনেত্রীদের প্রতি বয়সভিত্তিক বৈষম্য নিয়ে সরব হয়েছেন তাপসী পান্নু। তাঁর দাবি, 30 বছর পেরোলেই অনেক অভিনেত্রীকে রোমান্টিক ছবির জন্য বেশি বয়সী হিসেবে বিবেচনা করা হয়, অথচ পুরুষ সুপারস্টাররা দীর্ঘ সময় ধরে একই ধরনের চরিত্রে অভিনয় করে চলেছেন। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, শাহরুখ খানকে কি কখনো কেউ রোমান্টিক চরিত্রের জন্য বেশি বয়সী বলার সাহস দেখাবে? দক্ষিণী চলচ্চিত্র জগতেও একই অভিজ্ঞতার কথা তুলে ধরে তাপসী বলেন, প্রবীণ অভিনেতাদের সঙ্গে কাজ করার পর কম বয়সী নায়করা তাঁর সঙ্গে জুটি বাঁধতে অনীহা প্রকাশ করেছিলেন। আমির খান ও গৌরী স্প্র্যাটের সম্ভাব্য বিবাহকে ঘিরে চলা সমালোচনার জবাবে অভিনেত্রী রাখি গুলজার বয়সের ব্যবধানকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, ব্যক্তিগত সম্পর্ক ও সুখের ক্ষেত্রে বয়স কখনো বাধা হওয়া উচিত নয়। তিনি হলিউড অভিনেতা রবার্ট ডি নিরোর উদাহরণ টেনে বলেন, জীবনের পরবর্তী পর্যায়েও মানুষ ভালোবাসা খুঁজে পেতে পারে। পাশাপাশি আমির খানের প্রশংসা করে রাখি বলেন, প্রাক্তন স্ত্রীদের সঙ্গে তিনি যেভাবে সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তা প্রশংসনীয়। এবার নজর দিচ্ছি দেশের অর্থনীতি, বাণিজ্য খাত এবং কর নীতির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে।
ভারতীয় রুপির মান ডলারের বিপরীতে 0.9% বৃদ্ধি পেয়ে 94.94 পৌঁছেছে, যা 2 মাসের মধ্যে সবচেয়ে বড় দৈনিক শক্তিশালী অবস্থান। বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইসিবি সংগ্রহের জন্য বিশেষ ফরেক্স সোয়াপ সুবিধা চালু করেছে এবং দীর্ঘমেয়াদী এনআরআই আমানতের ক্ষেত্রে ব্যাংকগুলোর হেজিং খরচ বহনের ঘোষণা দিয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য নির্দিষ্ট সরকারি বন্ডে প্রবেশাধিকার বাড়ানো হয়েছে, ফলে $575 মিলিয়ন এফপিআই বিনিয়োগ এসেছে। বিদেশি মূলধন আকর্ষণে কিছু বন্ডের ওপর কর ছাড় দেওয়া হয়েছে। একই সঙ্গে ফরওয়ার্ড প্রিমিয়াম কমে 2.67 নেমে এসেছে, যা অর্থ বছরের সর্বনিম্ন স্তর। এসব পদক্ষেপে রুপির ওপর চাপ কমেছে এবং এটি এশিয়ার সেরা পারফর্ম করা মুদ্রায় পরিণত হয়েছে। ভারত সরকার বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা এফআইআই এবং ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টসের জন্য সরকারি বন্ডে বিনিয়োগ সংক্রান্ত বড় কর ছাড় ঘোষণা করেছে। সরকারি সিকিউরিটিজ বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে 12.5% দীর্ঘমেয়াদী ও 20% স্বল্পমেয়াদী মূলধনী লাভ কর সম্পূর্ণ বাতিল করা হয়েছে। পাশাপাশি সুদ আয়ের ওপর 20% উইথহোল্ডিং ট্যাক্সও তুলে নেওয়া হয়েছে। বিনিয়োগ সীমাবদ্ধতা শিথিল হওয়ায় বৈশ্বিক পেনশন ফান্ড ও সার্বভৌম সম্পদ তহবিলের অংশগ্রহণ বাড়বে। এর ফলে বিদেশি মূলধন প্রবাহ বৃদ্ধি, রুপির স্থিতিশীলতা এবং ভারতীয় ঋণবাজারের বৈশ্বিক সূচকে অন্তর্ভুক্তি আরও সহজ হবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মুদ্রানীতি কমিটি সর্বসম্মতভাবে রেপো রেট 5.25% অপরিবর্তিত রেখেছে এবং নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও মূল্যস্ফীতির ঝুঁকিকে এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি 5% এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি ও ব্যাংক রেট 5.5%ই রয়েছে। চলতি অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করা হয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতির পূর্বাভাস 4.6% থেকে বাড়িয়ে 5.1% নির্ধারণ করা হয়েছে। ফলে গৃহঋণ ও গাড়ি ঋণের ইএমআই-এ তাৎক্ষণিক পরিবর্তনের সম্ভাবনা কম। রুপি স্থিতিশীল রাখা এবং বিদেশি মূলধন প্রবাহ বাড়াতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ও কেন্দ্র সরকার একাধিক আর্থিক সংস্কার ঘোষণা করেছে। নির্দিষ্ট সার্বভৌম বন্ডে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সুদ ও মূলধনী লাভের উপর কর ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন 15, 30 ও 40 বছরের সরকারি সিকিউরিটিকে ফুললি অ্যাক্সেসিবল রুটের আওতায় আনা হয়েছে। এফপিআই বিনিয়োগের সীমাবদ্ধতা শিথিল করা হয়েছে এবং এনআরআই ও ওসিআইদের জন্য বিনিয়োগের সুযোগ বাড়ানো হয়েছে। এছাড়া ফরেক্স সোয়াপ সুবিধা, এফসিএনআর বিয়ামানতের সহায়তা এবং রপ্তানি আয় দেশে আনার সময়সীমা বাড়িয়ে 9 মাস করা হয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় স্বল্পমেয়াদী তারল্য সংকট মোকাবিলায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভ্যারিয়েবল রেট রেপো বা ভিআরআর নিলামের মাধ্যমে 50,000 কোটি পর্যন্ত তহবিল সরবরাহ করছে। এই ব্যবস্থায় ব্যাংকগুলো সরকারি সিকিউরিটিজ জামানত রেখে আরবিআই থেকে অর্থ ধার করে। এর মূল উদ্দেশ্য হল কল মানি রেটকে নীতিগত রেপো রেটের কাছাকাছি রাখা এবং অর্থবাজারে স্থিতিশীলতা বজায় রাখা। অতিরিক্ত তারল্য শোষণে ভিআরআর, দীর্ঘমেয়াদী তারল্য ব্যবস্থাপনায় ওএমও এবং বৈদেশিক মুদ্রা বাজারের চাপ সামলাতে ফরেক্স সোয়াপও ব্যবহার করা হচ্ছে। এসব পদক্ষেপ আর্থিক ব্যবস্থায় তারল্য ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবার কথা বলি সোনা, রূপো এবং অন্যান্য পণ্যের আজকের দাম ও তার ওঠানামা নিয়ে। দেশীয় বাজারে 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 1,55,750 এবং 22 ক্যারেট সোনার দাম 1,42,772 স্থির রয়েছে। রূপোর দাম প্রতি কিলোগ্রামে 2,49,090 অপরিবর্তিত আছে। সাম্প্রতিক সপ্তাহে সোনা ও রূপোতে উল্লেখযোগ্য সংশোধন দেখা গেলেও দামের নতুন কোনো পরিবর্তন হয়নি। এমসিএক্সে লেনদেন বন্ধ থাকায় বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে। অপরদিকে অপরিশোধিত তেলের দাম প্রায় 5,980 প্রতি ব্যারেলে অবস্থান করছে। খুচরা বাজারে প্লাটিনামের দাম 10 গ্রামে 32,500 থেকে 33,200 এবং ডিজিটাল সিলভারের দাম প্রতি গ্রামে 15,683 রয়েছে। চলুন দেখি বিশ্বের যুদ্ধ এবং সংঘর্ষ সম্পর্কিত খবরগুলো। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীর আকাশসীমায় বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে পাঠানো একাধিক ইরানি হামলা ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। এর আগে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও রাডার সাইটে মার্কিন হামলার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে মার্কিন মিত্র দেশগুলোর দিকে হামলার চেষ্টা চালায়। কুয়েতে বেশ কয়েকটি হামলা প্রতিহত করা হলেও কিছু স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। একই সময়ে তেহরানে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে, যেখানে বিভিন্ন পক্ষ সংঘাত প্রশমনের পথ খুঁজতে আলোচনা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ সংশ্লিষ্ট যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইসরায়েলি বিমান হামলায় একাধিক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও রয়েছেন। সীমান্তবর্তী এলাকায় রকেট ও ড্রোন হামলার ঘটনাও ঘটছে। এদিকে ইউক্রেন জানিয়েছে, চেরনোবিল অঞ্চলের একটি ব্যবহৃত পারমাণবিক জ্বালানি সংরক্ষণ স্থাপনায় রুশ শাহেদ ড্রোন আঘাত এনেছে। জরুরি সেবাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার তথ্য অনুযায়ী বিকিরণের মাত্রায় কোনো অস্বাভাবিক বৃদ্ধি রেকর্ড করা হয়নি। আমি বাঙালি নই, তাই মাঝে মাঝে বাংলা বলতে একটু অসুবিধা হয়, তবুও আপনাদের ভালোবাসা আমাকে অনুপ্রেরণা দেয়।
আমি সবসময় সহজ ভাষায় গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করি। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। নজর দিচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি দুনিয়ার নতুন আপডেটগুলোর দিকে। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ওপেনএআই চ্যাটজিপিটিকে একটি পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় সুপার অ্যাপ এ রূপান্তরের কাজ এগিয়ে নিচ্ছে। পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে এটি ব্যবহারকারীদের ভ্রমণ, বুকিং, ক্যালেন্ডার পরিচালনা এবং বিভিন্ন ডিজিটাল কাজ সরাসরি সম্পন্ন করতে পারবে। একই সময় প্রতিষ্ঠানটি ওয়াল স্ট্রিটে শেয়ার বাজারে তালিকাভুক্তির জন্য প্রয়োজনীয় আইপিও সংক্রান্ত প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে। অন্যদিকে অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রযুক্তি উপস্থাপনা ঘিরে জোর আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে নতুন সিরি সহকারী একটি কাস্টম গুগল জেমিনি মডেলের মাধ্যমে পরিচালিত হতে পারে, যার জন্য প্রায় $1 বিলিয়ন লাইসেন্সিং চুক্তি হয়েছে। এদিকে ইউটিউব প্রিমিয়ামের মাসিক মূল্যবৃদ্ধি বিদ্যমান মার্কিন গ্রাহকদের জন্য কার্যকর হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে নতুন এআই নীতিমালা নিয়ে আলোচনা ত্বরান্বিত হয়েছে, যেখানে বড় এআই কোম্পানিতে জনসাধারণের ইকুইটি অংশীদারিত্বের প্রস্তাবও গুরুত্ব পাচ্ছে। এবার নজর দেব অপরাধমূলক ঘটনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে। হাওড়ার উদয়নারায়ণপুর এলাকায় তৃণমূল নেতা ব্রহ্মানন্দ চক্রবর্তীকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আবাসন প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নামে গরিব মানুষের কাছ থেকে কাটমানি ও তোলাবাজির অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি 2021 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনাতেও জড়িত ছিলেন। গ্রেফতার এড়াতে তিনি একটি তন্তুজা শোরুমের গুদামে শাড়ির বান্ডিলের নিচে লুকিয়ে পড়েন। তল্লাশির সময় নড়াচড়া দেখে পুলিশ তাঁকে উদ্ধার করে হেফাজতে নেয়। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি সুবিধাভোগীদের কাছ থেকেও বেআইনি অর্থ আদায় করা হতো। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে নানা অভিযোগে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিবাজি কলেজের সহকারী অধ্যাপক দেবস্মিতা পল হত্যাকাণ্ডে পূর্ব বর্ধমান থেকে রামপ্রসাদ দাস ও বনশ্রী দাস নামে এক দম্পতিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তদন্তে উঠে এসেছে পশ্চিমবঙ্গের একটি পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই হত্যার পরিকল্পনা করা হয়। ওই সম্পত্তির ভাড়াটিয়া ছিলেন অভিযুক্তরা এবং তারা সেটি কিনতে চাইলেও দেবস্মিতা পল আপত্তি জানান। সিসিটিভি ফুটেজে তাদের দিল্লির ফ্ল্যাটে যাতায়াত ও ট্রেনে পশ্চিমবঙ্গে ফেরার প্রমাণ মেলে। অভিযুক্তদের কাছ থেকে মোবাইল ফোন, অপরাধে ব্যবহৃত ধারালো ব্লেড এবং ঘটনার সময় পরা পোশাক উদ্ধার হয়েছে। নাবালক ছেলেকেও হেফাজতে নেওয়া হয়েছে। কলকাতার জোড়াসাঁকো থানার অধীন 95 এমজি রোডের বাসভবন থেকে তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনকে আটক করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তার বিরুদ্ধে মারধর, হেনস্থা এবং পক্সো আইনে দায়ের হওয়া মামলার তদন্ত চলছিল। দীর্ঘ সময় দরজা না খোলায় তালা ভাঙতে তালাচাবি মিস্ত্রি ডাকা হয় এবং পরে তাঁকে হেফাজতে নেওয়া হয়। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীরা ডিম ছড়ে বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তারক্ষীরা হস্তক্ষেপ করে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র চর্চা শুরু হয়েছে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে পঞ্চায়েত প্রধান মইদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শিশুখাদ্য, একাধিক রাজ্য পুলিশের পোশাক এবং গোলাবারুদ সংক্রান্ত সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, জনকল্যাণমূলক প্রকল্পের জন্য বরাদ্দ সামগ্রী দীর্ঘদিন ধরে অবৈধভাবে মজুত রাখা হয়েছিল। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই অভিযুক্ত এলাকায় অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে। চলুন দেখি বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি। পশ্চিমবঙ্গে আবহাওয়া মূলত দুইভাবে ভাগ থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব বেশি এবং দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতার সঙ্গে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার ও মালদা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বজ্রঝড় হতে পারে। পাহাড়ি অঞ্চলে ভূমিধস ও জল জমার ঝুঁকি থাকতে পারে। দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে আকাশ আংশিক মেঘলা থাকবে। গরম ও আর্দ্রতা বেশি থাকবে এবং কিছু এলাকায় বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও বর্ধমান জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে। সামগ্রিকভাবে রাজ্যের উত্তরে বৃষ্টির প্রভাব বেশি এবং দক্ষিণে গরমের সঙ্গে হঠাৎ বজ্রঝড়ের সম্ভাবনা বজায় থাকবে। ভারতের আবহাওয়ায় বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন পরিস্থিতি দেখা যাবে। উত্তর পশ্চিম ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও উত্তরপ্রদেশে গরম ও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে। পূর্ব ও মধ্য ভারতের বিহার, ঝাড়খণ্ড, ওডিশা ও ছত্তিশগড়ে বজ্রঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় সক্রিয় বর্ষার প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব ভারতে ব্যাপক বৃষ্টিপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে দেশে মিশ্র আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে। বন্ধুরা, আজকের সমস্ত বড় খবরের আপডেট এখানেই শেষ হচ্ছে। দেশ ও রাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এখন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আবার দেখা হবে নতুন খবর এবং নতুন আপডেটের সঙ্গে।